আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ফ্যাসিবাদী শাসনামলে দেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনতে যে পদক্ষেপ দরকার সেটাই নেবে বর্তমান সরকার। এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ ফিরিয়ে এনে জনগণের প্রয়োজনে ব্যবহার নিশ্চিত করাই এই সরকারের দায়িত্ব। জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নেও বদ্ধপরিকর সরকার। প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। গণমানুষের নির্বাচিত প্রতিনিধিদের কথা বলার জায়গা সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনের শুরুতেই প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধন্যবাদ জানাতে চাই। এক প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, অন্তর্বর্তী সরকারের করা শ্বেতপত্রের তথ্য অনুযায়ী 2009 থেকে 23 সাল পর্যন্ত ফ্যাসিবাদী আমলে গড়ে প্রতি বছর 1.8 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছিল, যা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। 9 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ ছিল আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার। যেভাবেই হোক, যেই পদক্ষেপ গ্রহণ করলে জনগণের অর্থ ফেরত আসবে, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সরকার সেই পদক্ষেপই গ্রহণ করবে ইনশাআল্লাহ। মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মানসপের প্রক্রিয়াধীন আছে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে যা তাদের শাস্তি, যারা এই দেশের অর্থ, এই দেশের জনগণের অর্থ তছরুফ করেছে। জনগণের অর্থ ফিরিয়ে নিয়ে এসে জনগণের জন্য এবং দেশের জন্য সেটি ব্যয় করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী জানান, জনগণ তাদের প্রতি আস্থা রেখেছে, তাই প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর তাঁর সরকার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো কর্মসূচি বাস্তবায়নে সচল হবে অর্থনীতি। আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না। বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না, সেই টাকা লোকাল অর্থনীতিতে তারা খরচ করবেন। খুলনা জেলায় ই হেলথ কার্ডের জন্য প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগ পরিকল্পনা গ্রহণ করছে। ইতিমধ্যে শুরু হয়েছে অনেক কর্মসূচি। এই বছরই সরকারি প্রাথমিক বিদ্যালয় ইনশাল্লাহ 2 লক্ষ শিশুর মাঝে বর্তমান সরকার বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। পরিষ্কারভাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে বলতে চাই যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের কাছে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই প্রতিশ্রুতি পালনের চেষ্টা অব্যাহত রাখব। প্রধানমন্ত্রী বলেন, যারা তাকে ভোট দিয়েছেন এবং দেননি তাদের সবারই প্রধানমন্ত্রী তিনি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটের পর তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে রাতে একথা জানান তিনি। অপরদিকে এ বিষয়কে সাংবিধানিক অধিকার হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, রাজপথে যাওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো হয়নি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সংবিধান সংশোধন হতে হবে গণভোট ও জুলাই সনদ অনুসারে, এমন বক্তব্য তুলে ধরে বুধবার এ বিষয়ে প্রতিকার না পাওয়ার অভিযোগ এনে অধিবেশন থেকে ওয়াকআউট করেন জামায়াত, এনসিপি সহ বিরোধী দলের এমপিরা। দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। এর আগে সংসদে ডাক্তার শফিকুর রহমান বলেন, জন আকাঙ্ক্ষার গণভোটে 70% মানুষের রায় এসেছে। তিনি বলেন, সংবিধান সংস্কারের কথা না বলে বিএনপি এখন সংবিধান সংশোধনের কথা বলছে, যার সঙ্গে একমত নয় বিরোধী দল। মুলতবির প্রস্তাবের সীমাবদ্ধতা নিয়ে পাল্টা যুক্তি দেন স্পিকার। বাংলাদেশের 53 বছরের সংসদীয় ইতিহাসে মাত্র 3টি মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে। যেই সমস্যার সমাধান আইন প্রণয়নের মাধ্যমেই কেবল করা যায়, সেটি নিয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। যেহেতু এটা জন আকাঙ্ক্ষার বিষয়, গণভোটের বিষয়, প্রায় 70% মানুষের রায়ের বিষয়, আমরা প্রত্যাশা করেছিলাম যে আপনার মাধ্যমে প্রতিকার পাব। পরে সংবাদ সম্মেলন করে বিরোধী দলের নেতা বলেন, জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে রাজপথে জনগণকে নিয়ে গণভোট
বাস্তবায়নে আন্দোলনে যাবেন তারা। আমরা ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেব। আন্দোলন আমরা করব, জনগণকে সাথে নিয়েই করব। তবে আমি বলেছি যে আমাদের 11টি দল আমরা একত্রে বসে দ্রুতই আমরা বসছি এবং বসে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নেব। এই আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, মুলতবি প্রস্তাবের নোটিশের উপর আলোচনা চেয়েছে, সেটা নিষ্পত্তি হয়েছে। তারপরও বিরোধী দলের ওয়াকআউট তাদের সাংবিধানিক অধিকার। এটা কোনো সিদ্ধান্ত প্রস্তাব নয়, এটা কোনো বিল উত্থাপন নয়, এটা কোনো আইন উত্থাপিত হয়নি, এর উপরে কোনো সিদ্ধান্ত হতে পারে না। যে কোনো রাজনৈতিক দল যে কোনো দাবি নিয়ে রাজপথে যেতে পারে, সে ডেমোক্রেটিক রাইট, কালচার যাবে। আগামী 5 এপ্রিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংসদে আলোচনার জন্য নির্ধারিত হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। স্থানীয় প্রশাসনে দলীয় নেতাদের পুনর্বাসনের অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সংসদে তিনি বলেন, সংবিধান অনুসারে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর আস্থা না রেখে দলীয় কর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার পরিচালিত হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে এবং দুঃখ নিয়ে লক্ষ্য করলাম একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার পরপরই স্থানীয় প্রশাসনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। মাননীয় স্পিকার, যখন শেখ হাসিনা পালিয়ে গেল তখনকার পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসক নিয়োগ দিতে বাধ্য হয়েছিল, কারণ আমরা দেখেছি ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে চেয়ারম্যান বা মেম্বার যারা ছিল তারাও পালিয়ে গেছে। কিন্তু এই অবস্থা তো মাননীয় স্পিকার এখন আর নেই। এখন তো একটা সুষ্ঠু নির্বাচন দেয়া যায়। ছাত্র জনতার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার পক্ষে লন্ডন থেকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ে আন্তর্জাতিক মান লঙ্ঘনের অভিযোগ এনেছে লন্ডন ভিত্তিক আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলি এলএলপি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। ইমেইলে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত বিচার প্রক্রিয়া ও রায়কে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করা হয়েছে। এতে বলা হয়, হাসিনার অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা ন্যায় বিচার এবং আইনি প্রক্রিয়ার মৌলিক আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থী। শেখ হাসিনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং নিজ পছন্দের আইনজীবী পাওয়ার অধিকার লঙ্ঘিত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। ইরান যুদ্ধের কারণে বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, এমন শঙ্কা প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। বেশ কয়েকজন জ্বালানি ব্যবহারকারীর সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, বর্তমানে রাজধানী ঢাকার স্বাভাবিকভাবে যানজটে ভরা সড়কগুলোতে আগের তুলনায় কম যানবাহন দেখা যাচ্ছে। রাজধানীর বাইরে পরিস্থিতি আরও গুরুতর। সেখানে 1 থেকে 2 লিটার করে ছোট প্লাস্টিক বোতলে বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার চলমান সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে বলেও জানায় ইন্ডিপেন্ডেন্ট। নিবন্ধন না পাওয়ায় 7 এপ্রিল হচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং। প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ কবির হোসেন জানান, জ্বালানি লোডিংয়ের আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে নিতে হয় লাইসেন্স। এই বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সম্প্রতি বৈঠক চললেও মেলেনি জ্বালানি লোডিংয়ের অনুমোদন। এর আগে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোড 7 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা। এটি দেশের পরমাণু বিদ্যুৎ কর্মসূচির গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে বলে জানান মন্ত্রী। আগামী জুন থেকে জুলাই মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। সারা দেশে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস তৈরিতে 1 যুগ ধরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচিতে 3,67,000 বই দিয়েছে বিকাশ। আলোকিত মানুষ তৈরির ধারাবাহিকতায় এবছর বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের হাতে এবছর আরও 40,000 বই তুলে দেওয়া হয়। বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম বইগুলো হস্তান্তর করেন। 2014 সাল থেকে দেশজুড়ে পরিচালিত বই পড়া কর্মসূচিতে বিকাশের দেয়া বইগুলো 3,000 শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে
হয়েছে বলে জানান কর্মকর্তারা। ঈদ উল ফিতরে মুক্তি পায় মেগাস্টার শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা প্রিন্স। দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এই মুভি। শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন সহ ভারতীয় অভিনেতারাও। স্বল্প সময়ে কাজ শেষ করে সিনেমা মুক্তির কথা জানান নির্মাতা আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমার স্পন্সর হক ফুড ইন্ডাস্ট্রিজ। দেশের বিনোদন ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেয়ার অংশীদারিত্বের কথা জানায় তারা। মিশ্র প্রতিক্রিয়া থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রিন্স সিনেমা ঘিরে। নির্ধারিত সময়ে বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটি প্রধান AKM আসাদুজ্জামান। নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎকার শেষে তিনি আরও জানান, নিজে উপস্থিত না হলেও নির্বাচন নিয়ে নিজের লিখিত বক্তব্য পাঠিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমরা প্রসেসের মধ্যে আছি, আপনারা জানেন আমাদের 15টা ওয়ার্কিং ডেজ টাইম দেওয়া হয়েছিল, তার মধ্যেই আমরা আছি। ইনশাআল্লাহ তার মধ্যেই আমরা শেষ করব। আমাদের চলতেছে, শেষ করার পর রিপোর্ট আসলে আমরা জানাবো। অ্যাটলিস্ট বেসিক্যালি বলার চেষ্টা করেন, আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারিতে বসি নাই, এটা আপনাদের বারবার বলছি। জুডিশিয়াল ইনকোয়ারি হলে কাউকে সোর্স করতে হবে, অ্যাকিউজ করতে হবে, অভিযোগ নিতে হবে, শুনানি করতে হবে, সেটা প্রসেসে আসে। আমরা জুডিশিয়াল ইনকোয়ারি করতে বসি নাই। এ ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।